দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শিরোনাম। নির্দেশনা না মানলে একা হয়ে পড়তে হবে নেতানিয়াহুকে, হুঁশিয়ারি ট্রাম্পের। সন্দেহ সংশয় সত্ত্বেও তেহরান ওয়াশিংটন সমঝোতায় জোর প্রচেষ্টা। এবার লোকসভাতেও ফাটল মমতা ব্যানার্জির দলে, বিজেপিকে সমর্থনের ঘোষণা আরও 20 এমপির। 2/3 সংখ্যাগরিষ্ঠতার পথে মোদির সরকার। পরমাণু অস্ত্র তৈরিতে গেল এক বছরে $11,900 কোটি ব্যয় বিভিন্ন দেশের, $6,900 কোটি ব্যয় শুধু যুক্তরাষ্ট্রেরই। আমন্ত্রণ যমুনা আইডেসকে। শিরোনামগুলো দেখছিলেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি বার্তার কারণেই এবার ইরানে বড় হামলার পরিকল্পনা থেকে পিছিয়েছে ইসরায়েল। এমন তথ্য জানিয়েছে দুই দেশের একাধিক গণমাধ্যম। কথা না মানলে একা হয়ে পড়তে হবে নেতানিয়াহুকে। ট্রাম্পের এমন হুমকি লাগাম টেনেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আবারও ফোন কলে বিবাদ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তেল আবিবের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী চ্যানেল 12। প্রতিবেদন বলছে, ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছিলেন ট্রাম্প। এক পর্যায়ে মেনেও নিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তীতে প্রতিরক্ষা বিভাগের সাথে আলোচনার পর করেন সিদ্ধান্ত বদল। আর সে পরিকল্পনার কথা মার্কিন প্রশাসনকে জানানো হয় শেষ মুহূর্তে। ততক্ষণে ইরান অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে ইসরায়েলের ফাইটার জেট। যদিও হামলার পরিধি কিংবা সময়সীমা খুব বড় ছিল না, এরই মধ্যে আবার নেতানিয়াহুর প্রতি কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, সতর্ক না হলে একা হয়ে পড়তে হবে তেল আবিবকে, নিজের রাস্তা খুঁজে নিতে হবে নিজেকেই। নেতানিয়াহুর লাগাম টানতে মধ্যপ্রাচ্যের আরও 5টি দেশও অনুরোধ করেছিল ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন এ কথা। এছাড়া ইরানের সাথে চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই নেতানিয়াহুর সামনে, এমন কথাও বলেছেন ট্রাম্প। ট্রাম্পের হুমকি ইসরায়েলের উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অবশ্য সন্দিহান বিশ্লেষকরা। অনেকেই বলছেন, তেল আবিবকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের সুরক্ষায় তৎপরতা বন্ধ না করে কেবল কড়া বার্তায় মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। এর আগে যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গালাগালও করেছিলেন ট্রাম্প, যা উপেক্ষা করেই আগ্রাসন চালিয়ে গেছেন নেতানিয়াহু। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান ইসরায়েল সংঘাত আপাতত থেমেছে। যুদ্ধবিরতির পর আবারও সামনে এসেছে বহুদিনের অচল অবস্থায় থাকা ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। ওয়াশিংটন বলছে সমঝোতা খুব কাছাকাছি। তেহরানও দরজা পুরোপুরি বন্ধ করেনি, কিন্তু অবিশ্বাস, জব্দকৃত সম্পদ এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে এখনও রয়ে গেছে বড় বাধা। তাহলে কি সত্যিই হতে যাচ্ছে নতুন কোনো চুক্তি, নাকি যুদ্ধবিরতির আড়ালে কূটনৈতিক লড়াই আরও জটিল হচ্ছে? ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের পর যুদ্ধক্ষেত্রে অস্ত্র কিছুটা নীরব। তবে এই পরিস্থিতিতে তেহরান ওয়াশিংটন সমঝোতা ইস্যুতে কূটনীতির ময়দানে চলছে নতুন লড়াই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে আলোচনা চলছে এবং 1 থেকে 2 দিনের মধ্যেই এর অগ্রগতি স্পষ্ট হতে পারে। যুক্তরাষ্ট্রের কৌশল সফল হচ্ছে এবং খুব শিগগিরই পূর্ণ বিজয় ঘোষণা করা সম্ভব হবে, এমন দাবিও ট্রাম্পের। ইরানের সাথে আমাদের আলোচনা চলছে। আশা করি 2-1 দিনের মধ্যেই আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। হরমুজে আমরা কঠোর অবস্থানেই থাকবো। আমাদের আড়ালে সেখান দিয়ে কোনো কিছুই যেতে দেয়া হবে না। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসও আশাবাদী। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান আলোচনার টেবিলে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছে। এ অবস্থায় সমঝোতা হলে সেটি হবে মার্কিন জনগণের জন্য বড় অর্জন, শুধু ওয়াশিংটনই নয়। মধ্যস্থতাকারী পাকিস্তানও ইতিবাচক সমঝোতা ইস্যুতে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন, আলোচনার চূড়ান্ত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে দুপক্ষই।
সাম্প্রতিক যে সংঘাত হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সব পক্ষই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। আশাবাদী হলেও সংশয় সন্দেহ এখনও পুরোপুরি দূর করতে পারেনি ইরান। তেহরান বলছে শান্তি আলোচনা ইরানের কাছে যুদ্ধেরই আরেকটি অংশ। এই অবস্থায় কোনো স্থায়ী সমঝোতার জন্য জব্দ করা প্রায় $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠেছে। এই সংকটের কারণ হলো যুক্তরাষ্ট্রের শর্ত ভঙ্গ করা। তাদের প্রতিটি পদক্ষেপই বলে দেয় যুক্তরাষ্ট্র সমঝোতা কিংবা আলোচনা কোনোটাতেই আগ্রহী। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার সম্ভাবনা বাস্তব হলেও তা এখনও নিশ্চিত নয়। আগামী কয়েকদিনের আলোচনায় ঠিক করে দিতে পারে মধ্যপ্রাচ্য নতুন এক কূটনৈতিক অধ্যায় প্রবেশ করবে নাকি আবারও ফিরে যাবে সংঘাতের পুরনো চক্রে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সৌদি আরব সীমান্তের কাছে ভূপাতিত হয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানিয়েছে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে ক্ষেপণাস্ত্রটি। সীমান্তের কাছাকাছি একটি জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে সেটি। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রযুক্তিগত পর্যালোচনার পর জানা গেছে অন্য কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করে ছোড়া হয়েছিল ক্ষেপণাস্ত্রটি। যান্ত্রিক ত্রুটির জেরে গতিপথ থেকে বিচ্যুত হয়ে যায় সেটি। ভাঙতে ভাঙতে কয়েক ভাগে বিভক্ত পশ্চিমবঙ্গের হালের প্রভাবশালী দল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিদ্রোহের পর এবার লোকসভাতেও ফাটল দেখা দিয়েছে মমতা ব্যানার্জির দলে। বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থনের ঘোষণা দিয়েছে লোকসভার আরও 20 এমপি, যার অর্থ পার্লামেন্টের নিম্নকক্ষে মমতার অনুগত রইল আর মাত্র 8 এমপি। অন্যদিকে ভিন দলের এমপিকে দলে ভিড়িয়ে প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার পথে এনডিএ সরকার। একসময় ছিলেন ভারতের সফলতম রাজনীতিবিদদের একজন। নিজ হাতে গড়া দল তৃণমূল কংগ্রেসেরও ছিল তুমুল জনপ্রিয়তা। ভোটে হারার পর থেকে যেন তার সবই বিলীন হচ্ছে ধীরে ধীরে। ভারতীয় রাজনীতির চিরচেনা সুর, বিদ্রোহ আর দল পরিবর্তনের জোয়ারে গা ভাসিয়েছেন মমতা ব্যানার্জির দীর্ঘদিনের অনুসারীরা। এর মধ্যে লোকসভার 20 এমপি আপন করে নিয়েছেন ক্ষমতাসীন জোট এনডিএকে, যেখানে রয়েছেন বারাসাতের এমপি কাকলি ঘোষ দস্তিদার, বীরভূমের শতাব্দী রায় সহ অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, জুন মালিয়ার মতো আলোচিত নেতা নেত্রীরা। বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে তিনি বসে তিনি তাদেরকে বলেন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে বাংলার উন্নয়ন করবে। দলে থেকেও যাদের না থাকার মতো থাকে, অন্য কাউকে সাপোর্ট করে, তখন তাদের নৈতিক দায়িত্ব নিয়ে সুখেন্দু শেখর রায় যেমন পদত্যাগ করেছিলেন তেমনি সবাইকে পদত্যাগ করা উচিত। লোকসভায় তৃণমূলের এমপি সংখ্যা 28, এখন তা নেমে দাঁড়িয়েছে মাত্র 8 জনে। অনুগতদের মধ্যে রইল অভিষেক ও কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদের মতো এমপিরা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখন মোটা দাগে 3 ভাগে বিভক্ত, যার এক পক্ষ বিধানসভার নেতা ঋতব্রতপন্থী, আরেক পক্ষ এনডিএ জোটপন্থী আর সর্বশেষটি মমতার অনুগতরা। তৃণমূল শিবিরের দলবদলের জেরে লোকসভায় রীতিমতো বাজিমাত করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 292 থেকে এখন সরকারি দলের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 312-তে, অর্থাৎ পার্লামেন্টের 2/3 362 আসন অর্জনের পথে আরও এক ধাপ এগোল মোদী সরকার। और अब सांसदों ने भी ये निर्णय लिया है कि वो तृणमूल कांग्रेस টিএমসির এমপিরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। মমতা ব্যানার্জি তার ভাইপোকে নিয়ে আচ্ছন্ন, এ কারণেই দল তার হাত থেকে ফসকে যাচ্ছে। তার উচিত ভাতিজার চেয়ে দলকে বেশি প্রাধান্য দেয়া। परंतु हाँ ये पुत्र मोह में লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে সহজেই যে কোনো আইন প্রণয়ন ও পাশ করাতে পারবে বিজেপি সরকার। অনিক রহমান, যমুনা নিউজ। কয়েক ঘন্টার ব্যবধানে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের 2 আলোচিত নেতা। সোমবার সকালে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সীমান্ত দিয়ে নেপাল যাওয়ার সময় পুলিশের হাতে পাকড়াও হন দাপুটে নেতা জাহাঙ্গীর খান। আর গভীর রাতে বিশেষ অভিযানে বাসা থেকে গ্রেফতার হন বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি অপরাধ ও চাঁদাবাজির মামলা রয়েছে। দক্ষিণ 24 পরগনার ফলতা থেকে এবারে বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান, কিন্তু 21 মে নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে সরে দাঁড়ান তিনি। ভোটে হারের পর থেকেই পলাতক ছিলেন জাহাঙ্গীর খান। এদিকে চাঁদাবাজির অভিযোগ পেয়ে রাজারহাটে সব্যসাচী দত্তের বাসায় অভিযান চালায় পুলিশ। আটক করে তাকে
তাকে নেওয়া হয় থানায়। সেখানে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার দেখানো হয় সব্যসাচী দত্তকে। পুলিশ বাহিনীর সাথে পাকিস্তানের আঞ্চলিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির মধ্যকার সংঘর্ষে উত্তপ্ত আজাদ জম্মু কাশ্মীর। প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর 4 সদস্যের। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রাওয়ালকোট শহরের কম্বাইন্ড মিলিটারি হসপিটালের সামনে হয়েছে এই সংঘর্ষের ঘটনা, যার সূত্রপাত গেল শুক্রবার পুলিশের গুলিতে নিহত এক ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে হাসপাতালের বাইরে ধর্মঘটে জড়ো হয় নিহতের স্বজন ও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থকরা। নিহতের বিচারের পাশাপাশি সংগঠনটির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতেও চলে আন্দোলন। এই সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিবৃতিতে অন্তত 2 জন বিক্ষোভকারী নিহত ও বহু মানুষ আহতের খবর নিশ্চিত করেছে প্রশাসন। আটক করা হয়েছে সংগঠনটির অন্তত 72 সদস্যকে। স্মরণকালের সব রেকর্ড ভেঙে অস্ত্র নির্মাণে গেল 1 বছরে $119 বিলিয়ন খরচ করেছে বিশ্বের পারমাণবিক অস্ত্রে পরিপূর্ণ দেশগুলো। পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এই তথ্য, যার মাঝে কেবল যুক্তরাষ্ট্রেরই একক ব্যয় $69.2 বিলিয়ন। গবেষকদের তথ্য মতে এসব অস্ত্র নির্মাণের একদিনের খরচেই সম্ভব প্রায় 20 লাখেরও বেশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। একদিকে ধ্বংসের হাত থেকে মানব সভ্যতা বাঁচাতে বড় বড় ছোড়া বুলি, অন্যদিকে সেই সভ্যতাকেই ধুলির সাথে নিখুঁত নকশায় তৈরি বিধ্বংসী সব মারণাস্ত্র। সর্বকালের রেকর্ড ভেঙে গেল 1 বছরে পরমাণু অস্ত্র নির্মাণে $11,900 কোটি খরচ করেছে বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী 9টি শক্তিধর দেশ। বিস্ফোরক এই তথ্য সামনে এনে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স। এতে বলা হয়, পারমাণবিক অস্ত্র নির্মাণে 2024 সালের তুলনায় $16.8 বিলিয়ন বেশি অর্থ ব্যয় করেছে নিউক্লিয়ার ক্লাবের সদস্য রাষ্ট্রগুলো। এবছর কেবল যুক্তরাষ্ট্রেরই একক ব্যয় $69.2 বিলিয়ন। $13.5 বিলিয়ন অর্থ ব্যয়ের হিসেবে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। এছাড়াও যুক্তরাজ্য $12.6 বিলিয়ন, রাশিয়া $9.5 বিলিয়ন, ফ্রান্স $7.7 বিলিয়ন পারমাণবিক অস্ত্রের পিছনে খরচ করে অবস্থান করছে তালিকার উপরের দিকে। কম যায়নি ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া, এমনকি ইসরায়েলও। অস্ত্র তৈরিতে $2.8 বিলিয়ন খরচ করে তালিকার উপরের দিকে রয়েছে ভারত। প্রতিযোগিতায় নেমে ইসরায়েলের ব্যয় $1.1 বিলিয়ন ও উত্তর কোরিয়ার ব্যয় $0.66 বিলিয়ন। ICAN জানিয়েছে গেল 5 বছরে সব মিলে $471 বিলিয়ন ব্যয় করেছে এসব পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো। বর্তমানে সব মিলে 12,000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড ও বোমা রয়েছে এই 9টি দেশের কাছে, যার 83% বেশির অধিকারী যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রভাণ্ডারের এই সম্প্রসারণ বেশ উদ্বেগজনক। এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হয়ে এই সব অস্ত্র ব্যবহারের ঝুঁকি আরও বেড়ে চলেছে। সত্যি বলতে আমি বেশ আতঙ্কিত। পারমাণবিক অস্ত্রের পেছনে একদিনে খরচ করা অর্থ দিয়ে সম্ভব 20 লাখেরও বেশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জরিপে জানিয়েছে সংস্থাটি। বিশ্বের ক্রমবর্ধমান জরুরি সমস্যাগুলো সমাধানের চেয়ে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আধুনিক করার দিকেই বেশি ঝুঁকছে শক্তিধর রাষ্ট্রগুলো। গবেষকদের ধারণা 2034 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র খাতে ব্যয় ছাড়িয়ে যাবে $1 ট্রিলিয়ন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দীর্ঘ 7 বছর পর 2 দিনের সফরে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অর্থনৈতিক সহায়তা জোরদার, রাশিয়ার উত্তর কোরিয়ার উপর একক প্রভাব কমিয়ে আনা ও তাইওয়ান ইস্যুতে হয়েছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান জোরদারেই এই কূটনৈতিক প্রচেষ্টা বেইজিংয়ের। 7 বছরের দীর্ঘ বিরতির পর উত্তর কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2 দিনের সফরে রাজধানী পিয়ংইয়ংয়ে সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে আলোচনায় বসেন চীনা প্রেসিডেন্ট। চলতি বছরে শি জিনপিংয়ের প্রথম আন্তর্জাতিক সফরটিকে বেইজিং পিয়ংইয়ং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ঐতিহাসিক সূচনা হিসেবে অভিহিত করা হচ্ছে। বিশ্লেষকদের মত, তাইওয়ান ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন জোরদার করার জন্য চীনের কূটনৈতিক ধারাবাহিক তৎপরতার অংশ এই সফর।
ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও ইউরোপীয় নেতৃবৃন্দদের সাথে বেইজিংয়ের ধারাবাহিক বৈঠকের পরপরই শি জিনপিংয়ের এই সফর বেশ কৌতূহলোদ্দীপক, যা বিশ্ব রাজনীতিতে বেইজিংকে কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরার একটি কূটনৈতিক সুদূরপ্রসারী প্রচেষ্টা। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহায়তা, রাশিয়ার উপর উত্তর কোরিয়ার নির্ভরতা কমিয়ে আনা, আধিপত্যবাদ বিরোধী অবস্থান ও নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন দুদেশের প্রধান। এ সময় চীনের ওয়ান চায়না প্রিন্সিপালের প্রতিও নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে এই বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ কিংবা ওয়াশিংটন পিয়ংইয়ং সম্পর্ক নিয়ে তোলা হয়নি কোনো কথা, যার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক এই মিত্রতাকে সম্পূর্ণ নিজেদের শর্ত ও নিয়ন্ত্রণে পরিচালনার ইঙ্গিত দিয়েছে বেইজিং। তাইওয়ান ইস্যুতে উত্তর কোরিয়া বরাবরই চীনকে সমর্থন করে আসছে। তবে বিগত কয়েক বছরে রাশিয়ার সহায়তা পেয়ে চীনের উপর অনেকটাই নির্ভরতা কমিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। তাই রাশিয়ার একক প্রভাব কমাতে পিয়ংইয়ং এর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেইজিংয়ের এই তোড়জোড়। দীর্ঘ আলোচনার পর দুপক্ষই নানা রকম প্রতিশ্রুতি দিলেও হয়নি নির্দিষ্ট কোনো চুক্তি। তাই এই সম্মেলনের কার্যকর প্রভাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সোমবার প্রণালীর কাছাকাছি আচমকা বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। তবে এই দুর্ঘটনার নেপথ্যের কারণ হামলা, দুর্ঘটনার নাকি যান্ত্রিক ত্রুটি তা এখনও নিশ্চিত করেনি মার্কিন সেন্টকম। জানা গেছে জীবিত উদ্ধার করা হয়েছে হেলিকপ্টারটির ভেতরে থাকা দুজন পাইলটকেও তাদের নিরাপদে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The pilots are fine, yeah. And was Nobody that injured. brought it down? We are going to issue a report tomorrow, but the pilots are fine, yeah. সামরিক বাহিনীকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ তুলে আলিবাবা, বাইডু ও বিওয়াইডির মতো চীনের 3টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার চীন ভিত্তিক বহুজাতিক এসব ব্র্যান্ডকে কালো তালিকাভুক্ত করে পেন্টাগনের ফলে দুই দেশের মধ্যে বহু বছর ধরে চলে আসা ভঙ্গুর সম্পর্ক আরও জটিল হবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলে বিদেশে ব্যবসা পরিচালনা করে এসব প্রতিষ্ঠান। একে বৈষম্যমূলক আচরণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস। ওয়াশিংটনের এই ধরনের পদক্ষেপ বন্ধ করার পাশাপাশি বেইজিংয়ের জন্য ন্যায্য ও বৈষম্যহীন বাণিজ্যিক পরিবেশের দাবি জানানো হয়। এছাড়াও কালো তালিকাভুক্ত আলিবাবার মতো বেসামরিক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রাখার কোনো ভিত্তি নেই বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখে সমস্বরে দুয়োধ্বনি দিল হাজারো মানুষ। নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ফাইনালে হয়েছে এই ঘটনা। মেডিসন স্কোয়ার গার্ডেনের এক্সিকিউটিভ স্যুটে বসে এনবিএর ফাইনাল উপভোগ করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ম্যাচের প্রায় শেষের দিকে জাতীয় সঙ্গীত শুরু হলে বড় পর্দায় দেখা যায় তাকে, আর তখনই একযোগে ভুয়া ভুয়া চিৎকারে চারপাশ কাঁপিয়ে তোলে গ্যালারি ভর্তি হাজারো দর্শক। তবে তিরস্কার উপেক্ষা করেই হাসি মুখে জাতীয় সঙ্গীতের সম্মানে স্যালুটের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রেসিডেন্টকে। ফিলিপাইনে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 37 জনে, আহতদের শতাধিক। শুধুমাত্র সকসারজেন অঞ্চলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 31টি মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই তথ্য। 10,000-এরও বেশি বাসিন্দা হারিয়েছেন ঘরবাড়ি। সোমবার স্থানীয় সময় সকালে দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি। ভূপৃষ্ঠ থেকে মাত্র 6.5 মাইল গভীরে এর উৎপত্তিস্থল ছিল। কম্পনের পর 1 থেকে 6 মাত্রার প্রায় 140টি আফটার শক অনুভূত হয় আশপাশের অঞ্চলগুলোতে। সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হয় ফিলিপাইন সহ এশিয়ার কয়েকটি দেশে। আয়তনের দিক থেকে ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওতে আনুমানিক 2.5 কোটি মানুষের বসবাস। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত হয়েছে অন্তত 4 জন। মঙ্গলবারের এই হামলায় আহত হয়েছে 20 জনেরও বেশি। কর্তৃপক্ষ জানায় দেশটির খার্কিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় রাশিয়া। ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চলছে। হামলার সময় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের সাথে আলোচনা শেষে কিয়েভে ফিরছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি বেশ কিছু বড় হামলার পর যুদ্ধবিরতির আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সক্রিয় অংশগ্রহণে সংলাপের প্রস্তাব দেন ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতির সংলাপ উপেক্ষা করে রাশিয়ার এই হামলায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
ভারতে তপ্ত গলিত লোহায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন শ্রমিক। সোমবার অন্ধ্রপ্রদেশে হয় এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে রাজ্যটির একটি ইস্পাত কারখানায় ক্রেনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল গলিত লোহা ভর্তি একটি বালতি। হঠাৎ পাত্র থেকে ছিটকে পড়ে প্রচণ্ড উত্তপ্ত লোহা এবং সে সময় তরল লোহার তাপমাত্রা ছিল প্রায় 16,000 ডিগ্রি সেলসিয়াস। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 6 জন। নিহতদের পরিবার ও আহতদের সব রকম সহায়তার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিলিতে কাঠের তক্তার মধ্যে করে পাচারের সময় জব্দ করা হয়েছে 100 টনের বেশি কোকেন ও কেটামিন মাদক। কর্তৃপক্ষ জানায় সোমবার এসব মাদক উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 700 কোটি ইউরোর বেশি। কাঠ দিয়ে বাক্স তৈরি করে পাচার করা হচ্ছিল মাদক এবং সেই কাঠের তক্তার ভেতরে বাক্সে এসব কোকেন ও কেটামিন লুকিয়ে রাখা হয়। মোট 45টি কন্টেইনার জব্দ করে চিলির নিরাপত্তা বাহিনী। ইউরোপে পাচারের জন্য পাঠানো হচ্ছিল মাদকের চালানটি। এর পেছনে কোন মাদক চক্র জড়িত তা জানতে চলছে তদন্ত। যমুনা আইডিয়াসকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।